আজ গল্প দাদু আবার এক নতুন ভৌতিক গল্প শোনাচ্ছে। আজকের বিশেষ নিবেদন ভৌতিক গল্প অবলম্বনে মানবেন্দ্র পালের লেখা খুনি। অভিনয় ও পাঠে অংশগ্রহণ করেছেন অশোক, অভিজিৎ ও অনন্যা। শুরু হচ্ছে মানবেন্দ্র পালের লেখা খুনি। দেবব্রত চৌধুরী মানুষটি এতই নিরীহ ভালো মানুষ যে বাইরের লোক আড়ালে আর তার ছেলেমেয়েরা মুখের সামনে ভীতু বলে হাসাহাসি করে। দেবব্রত বাবুর অবশ্য তাতে কিছু এসে যায় না। নিজের কাজটুকু নিয়মিত মুখ বুজে করেই তার শান্তি। নিজের কাজ মানে অফিস ছাড়া জব টপ, সন্ধ্যাআহ্নিক ইত্যাদি, আর ছোট্ট বাগানটির দিকে সকাল সন্ধ্যা নজর রাখা। বীরভূম জেলায় বোলপুরের কাছে এর আদি বাড়ি। সেখানকার স্কুল থেকে ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিক পাস করে সেই যে কলকাতায় এসে পড়াশোনা আরম্ভ করেন, সেই থেকেই তিনি একেবারে কলকাতার মানুষ হয়ে গেছেন। সায়েন্স নিয়ে তিনি কলেজে পড়েন। উঠতি বয়সে বোধহয় সায়েন্স পড়ার গুণেই খুব বিজ্ঞান ভক্ত হয়ে উঠেছিলেন। ফলে কোনো সংস্কার, অলৌকিক ঘটনা, তাগা তাবিজ মাদুলির গুণাবলী নস্যাৎ করে দিতেন। এই নিয়ে হোস্টেলের ছেলেদের সঙ্গে তাই রোজ কত আশ্চর্য পরিবর্তনই না ঘটে মানুষের জীবনে। সেই তার্কিক মানুষই এখন রিটায়ার করার মুখে ঠাকুর দেবতা, জপ তপ, সন্ধ্যাআহ্নিক সবই করেন, আর এতে পরম শান্তি পান। মাঝখানে তো তার এক অদ্ভুত খেয়াল হয়েছিল, পরলোক চর্চা। মৃত্যুর পর মানুষ অর্থাৎ মানুষের আত্মা কোথায় যায়, কী বা তার পরিণতি, এইসব তত্ত্ব জানার জন্যে তিনি দেশি বিদেশি অনেক বইও পড়ে ফেলেছিলেন। শেষ পর্যন্ত প্ল্যানচেট পর্যন্ত করতেন। প্ল্যানচেটে আত্মাকে ডেকে কিছু কিছু প্রশ্নও করতেন। পরে অবশ্য স্ত্রী অপছন্দ করায় বাধ্য হয়ে প্ল্যানচেট করা ছেড়ে দেন। এখন তাই বড় বড় ছেলেমেয়েরা যখন হাসতে হাসতে তাকে বলে তুমি এক নম্বর ভীতু, তখন গম্ভীর হয়ে যায়। তাকে ভীতু বলার যেটা সবচেয়ে বড় কারণ, সেটা হচ্ছে তিনি বাড়ি করলেন কলকাতার এক প্রান্তে, এমন জায়গায় যেখানে ট্রাম বাসের শব্দটুকু শোনা যায় না। এমন জায়গায় বাড়ি করলেন কেন? প্রপার কলকাতা ভালো জায়গা পেলে না? তা নয়, আসলে সেই 1946 সাল থেকে মধ্য কলকাতায় থাকার সময় এত দাঙ্গা হাঙ্গামা, ট্রামবাস পোড়ানো, পুলিশের নির্মম গুলি চালানো, খুন খারাপি, অ্যাক্সিডেন্ট দেখেছেন যে এখন তিনি আর সেসব সহ্য করতে পারেন না। আর ওসব ব্যাপারে তো থেমে যায়নি, বরঞ্চ এখন যেন বেড়েই চলেছে। কাজেই এই নিরিবিলি জায়গা বেছে নিয়েছেন। অথচ এই একদিন তুমি নাকি প্ল্যানচেট করতে? প্রশ্ন করে MA পাস করা তার বড় মেয়ে। হ্যাঁ, তা করতাম। এখন ভয় করতো না? না, ভয় বলে জিনিসটা আমার কোনোদিন ছিল না, আজও নেই। তবে এইসব জায়গায় দাঙ্গা হাঙ্গামা, খুন খারাপি দেখলে মনের ওপর কেমন চাপ পড়ে। এখন আপনি প্ল্যানচেট করতে পারো? মেয়ে ছেলে কানু জিজ্ঞেস করে। পারি বই কি, তবে আগে যেমন প্ল্যানচেটে কাঠের ছোট টেবিল ছিল, এখন তো আর সেসব পাওয়া যায় না। তবু একটা কাপ আর একটা চক্খড়ি পেলেই কাজ হয়ে যায়। একটা কাপ আর একটা চক্খড়ি? হ্যাঁ হ্যাঁ, সাধারণ চায়ের কাপ। ছেলে মেয়ে দুজনেই বলে উঠল, একবার প্ল্যানচেট করো না।
দেবব্রত স্ত্রীর ভয়ে অনেক দিন প্লানচেটে বসতে পারেনি। আজ একবার ইচ্ছে হলো, কিন্তু কানুর মা শোনামাত্র একেবারে অগ্নিমূর্তি হয়ে এসে সবাইকে ধমক দিয়ে বললেন, না, এবারই তো সব আত্মা ঠাত্তা নিয়ে ছেলে খেলা চলবে না। ব্যাস হয়ে গেল প্লানচেট পর্ব ওইখানেই শেষ। কিন্তু দেবব্রত জানতেন না এই বয়সে খুব শীঘ্রই তাকে অন্তত একদিন প্লানচেট নিয়ে আবার বসতে হবে। অফিসের একটা কাজে হঠাৎ তাকে একদিনের জন্য যেতে হলো বর্ধমান জেলার এক মহকুমা শহরে। সেখান থেকে আবার রিক্সা নিয়ে মাইল 3 দূরে এক গ্রামে। এমন জায়গা যেখানে হোটেল টোটেলে এলে বালাই নেই, রাতে থাকবেন কোথায়। অফিসেরই এক ভদ্রলোক সেই গ্রামে তার পরিচিত এক ভদ্রলোককে চিঠি লিখে অনুরোধ করেছিলেন যেন এক রাত্রের জন্যই তার এই অফিসের সহকর্মীটিকে থাকতে দেওয়া হয়। দেবব্রতবাবুকে অবশ্য একটা কথা বলে দেওয়া হয়েছিল, ওখানে গিয়ে যেন বাড়ির কর্তার কথা না জিজ্ঞেস করেন, কেননা বৃদ্ধ ভদ্রলোকের একটি ছেলে নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর থেকে তিনি শোকে একবারে পাগল হয়ে গেছেন। তাকে একটা ঘরে তালা বন্ধ করে রাখা হয়। সেই হতভাগা ছেলেটির কথা উঠলে সবাই নতুন করে দুঃখ পাবে। তাই দেবব্রত ভাবলেন, ওসব ফ্যামিলি ম্যাটারে যাওয়ার তার কি দরকার, চুপচাপ কোনোরকমে একটা রাত কাটিয়ে দিতে পারলেই হলো। পরিবারটি সত্যি ভদ্র, শুধু ভদ্রই নয়, যথেষ্ট আধুনিক। বাড়ির যিনি বড় ছেলে তার নাম বিনয়বাবু, 60 ছাপিয়ে গেছে। তার বড় ছেলেটি রাউরকেল্লায় কাজ করে, ছুটিতে বাড়ি এসেছে। মেয়ে সুষমাও কয়েকদিনের জন্যে বাপের বাড়িতে এসে রয়েছে, সেও MA পাস। বড় ছেলের ভালো নাম জানা গেল না, তবে ডাক নাম ব্রত। এবারের যিনি বড় বউ অর্থাৎ বিনয়বাবুর স্ত্রী, তিনিও খুব প্রগতিশীল মহিলা। একজন বাইরের ভদ্রলোকের সামনে বেরিয়ে তিনি স্বচ্ছন্দে আলাপ করলেন বলা বাহুল্য। আদর অভ্যর্থনার কোনো ত্রুটি এরা করেননি। বাড়িটা টিপিক্যাল যেমন গ্রামের পুরনো বাড়ি হয়, একতলা বাড়ি, পলস্তারা খসে পড়েছে, মোটা মোটা কড়ি, জানলাগুলো ছোট, ফলে প্রায় সব ঘরগুলোই কেমন অন্ধকার আর স্যাঁতস্যাঁতে গন্ধ। ঘরের বাইরে মস্ত উঠোন, সেখানে ধানের মড়াই, ধান বাগার ঢেঁকি থেকে গোয়ালঘর পর্যন্ত সবই আছে। তবু কোথায় যেন ওদের সবার মনে একটা চাপা দুঃখের ভাব। সেটা হয়তো পুত্রশোকে পাগল ওই বন্দি বিন্দুদের জন্যেই। রাত্রে খাওয়ার পর গল্পের আসর বসল। সবার সঙ্গে বিনয়বাবুর স্ত্রীও বসলেন পানের ডিপে নিয়ে। নানা পরিচয় পর্বের পর গল্প জমে উঠল। গ্রামের সুখ সুবিধে, পূজা পার্বণ থেকে শুরু করে গ্রাম্য পলিটিক্স পর্যন্ত। শেষে ভূতও এসে পড়ল। কথায় কথায় সুষমা বলল, কাকাবাবু, আপনি কখনো ভূত দেখেছেন? দেবব্রত হেসে বললেন, কলকাতায় আর ভূত কোথায় পাবো? এত লোডশেডিং এর সুবিধা আছে, তবু তেনারা এখন আর দেখা দেন না। সুষমা বলল, কিন্তু আমাদের এখানে ভূত আছে, আর এই বাড়িতেই আছে বলে সে হেসে মায়ের দিকে তাকালো। জানেন, আমার মা এ বাড়িতে প্রায় ভূত দেখে। বিনয়বাবুর স্ত্রী কিছুমাত্র লজ্জিত না হয়ে মুখে আর একটা পান গুজে বললেন, ভূত কিনা জানি না, তবে অন্ধকারে এঘর ওঘর করার সময় মাঝে মাঝে কি যেন ছায়ার মতো সামনে এসে দাঁড়ায়, তারপরে হঠাৎ মিলিয়ে যায়। দেবব্রত ভয় পাওয়া তো দূরের কথা,
বেশ পুলকিত হলেন। বললেন, তা একবার প্ল্যানচেট করে দেখতে পারেন। প্ল্যানচেট নামটা শুনেছি বটে, কিন্তু কখনো দেখিনি। দেবব্রত বিজ্ঞের মতো হেসে বললেন, ওহো, ও আর এমন কি ব্যাপার। আমি একসময় প্ল্যানচেট করতে কত আত্মা নামিয়েছি, আপনি প্ল্যানচেট করতে পারেন? দেবব্রত গোপের ফাঁকে একটু হাসলেন। বললেন, একটা কাপ আর একটা চক খড়ি দিয়ে এসো, দেখিয়ে দিচ্ছে। সুষমা মহা উৎসাহে বলে উঠল, কিরকম কাপ? অতি সাধারণ চায়ের কাপ, তবে ভালো করে ধুয়ে মুছে এনো। সুষমা তখনই একরকম ছুটে গেল, আর একটু পরেই একটা পরিষ্কার সাদা কাপ আর চক্ষুরি নিয়ে এলো। তারপর দেবব্রত নির্দেশে মসৃণ জায়গা দেখে, পুরনো বাড়ি তো, ভালো করে গঙ্গা জল দিয়ে মুছে ফেলা হলো। জায়গাটা শুকোলে এবার দেবব্রত বেশ গম্ভীরভাবে এগিয়ে এসে খড়ি দিয়ে বেশ বড় করে একটা গোল গণ্ডি টানল। তারপর সেই গণ্ডির ডান দিকের মাথা থেকে এ, তার নিচে বি, তার নিচে সি, এমনি করে জেড পর্যন্ত লিখলেন। দেখে মনে হলো গণ্ডিটা যেন কতগুলো ইংরেজি অক্ষরের মালা গলায় পড়ে রয়েছে। তারপর সেই বড় গণ্ডির ঠিক মাঝখানে ছোট একটা গোল গণ্ডিও টানলেন। তারপর সেই ছোট গণ্ডির মধ্যে কাপটি উপর করে রাখলেন। ব্যাস, এবার বড় আলোটা নিভিয়ে দিয়ে ডিম আলোটা জ্বালব। ব্রত তখনই উঠে গিয়ে বড় আলোটা নিভিয়ে হালকা নীল আলোটা জ্বেলে দিল। ব্যাস, ধূপ আছে? আছে, নিয়ে আসবো? হ্যাঁ, মানে জায়গাটা যতদূর সম্ভব পবিত্র করা আর কি। ধূপদানিতে দুটো ধূপও জ্বেলে দেওয়া হলো। মুহূর্তে ঘরের হাওয়াটাই বদলে গেল। এবার তোমাদের দু একটা কথা আগে দুজনকে বসতে হবে, কাপের দুদিকে একটা করে আঙুল ছুঁয়ে। যে দুজন বসবে তারা এমন কাউকে স্মরণ করবে যিনি দুজনেরই চেনা। একাগ্র চিত্তে ভক্তি ভরে স্মরণ করবে। তারপর যখন দেখবে কাপটা নড়ছে, তখন তাকে জিজ্ঞেস করবে, কে এসেছেন। তারপর তোমাদের যা প্রশ্ন থাকবে আত্মাকে এই কাপ দিয়ে ইংরেজিতে লেখাগুলো ছুঁয়ে ছুঁয়ে ইংরেজিতেই সংক্ষিপ্ত উত্তর দেবেন। এবার তাহলে তোমরা ঠিক করো কাকে ডাকবে আর কে দুজন বসবে। কৌতূহল যেমন আছে তেমনি ভয় ভয়ও করছি। শেষ পর্যন্ত সুষমা আর ব্রত দুরু দুরু বক্ষে এসে বসল। কাকে ডাকবে ঠিক করেছো? ইয়া কঠিন কি, কত চেনা জানা লোকই তো এর মধ্যে মারা গেছেন। ধীরু গাঙ্গুলি, তাকে ডাকলে হয়তো। ধীরু গাঙ্গুলি? ওই সুদখোর বদমাস? না না, ওকে ডেকে কাজ নেই। ব্রত একটু ভেবে বলল, তবে ঘোষেদের হরেন দাদু? ওরে বাবা, ওই রাগী লোককে? না না, কখনো না। উনি তো ঝগড়া করতে করতেই হার্ট ফেল করেছিলেন। তাহলে মা, তোমার সই গঙ্গাজলকে? না বাপু, সে ছিল বেজায় সূচি বাইয়ে। দেখতে না, আমাদের ঘরে এসে বসতে চাইতো না। আজ মরে গিয়ে তো আরো মহা মুশকিল। তাহলে ডাকা যায় কাকে? বেশ একজন ধীর স্থির ভদ্র নম্র মানুষ হলেই ভালো হয়। হ্যাঁ, সেই রকমই কারোর কথা তোমরা ভাবো। নইলে তেমন স্পিরিট হলে বড্ড বিরক্ত হয়। দেবব্রত গুরুগম্ভীর স্বরে বললেন,
হঠাৎ সুষমা বলে উঠল, ছোট কাকাকে ডাকলে হয় না? ছোট কাকার কথা উঠতেই এক মুহূর্তে সবার মুখে দুঃখের ছায়া নেমে এলো। এতক্ষণে বিনয়বাবু কথা বললেন, কিন্তু সে যে মারাই গেছে তা তো আজ পর্যন্ত সাব্যস্ত হয়নি। বলে তিনি দেবব্রত দিকে তাকালেন। এই একটা আমাদের ফ্যামিলি ট্র্যাজেডি। সে আজ প্রায় 40 বছর আগের কথা। আমাদের ছোট ভাই কলকাতায় কলেজে পড়তে হোস্টেলে থাকে। একদিন ওরা কয়েকজন বন্ধু মিলে মধুপুর গিরিটি বেড়াতে গেল। 3-4 দিন পর ফিরল সবাই। ফিরল না শুধু আমার ছোট ভাই আর ওর এক বন্ধু। জানা গেল ওরা দুজন গিরিটি থেকে দূরে উচ্ছ্রী ফলস দেখতে গেছে। 2 দিন পরে বন্ধুটি ফিরল একা। তাকে জিজ্ঞেস করা হলো, সে তো অবাক। বলল, ও তো শেষ পর্যন্ত উচ্ছ্রী দেখতে যায়নি, কলকাতায় ফিরে গিয়েছিল। বন্ধুটি জোর দিয়ে বলল, সে নিজে ওকে ট্রেনে তুলে দিয়েছিল, কিন্তু ভাই আর ফেরেনি। এই পর্যন্ত বলে বিনয়বাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। দেবব্রত কিছুক্ষণ গুম হয়ে বসে থেকে বললেন, যদি তিনি মারা গিয়েও থাকেন তাহলে কিভাবে সম্ভব মনে করেন? বিনয়বাবু সহজ সুরে বললেন, অ্যাক্সিডেন্ট, ট্রেন থেকে পড়ে গিয়ে, কিংবা ধরেন কিছু, এছাড়া আর কি হতে পারে? খুনও তো হতে পারে। সবাইকে চমকে দিয়ে কথাটা বলে উঠলেন বিনয়বাবুর স্ত্রী। দেবব্রত অবাক হয়ে জিজ্ঞেস করলেন, খুন? কে খুন করবে? তার মোটিভ, মানে উদ্দেশ্যই বা কি? আমার ধারণা খুনের উদ্দেশ্য একটা ছিল। ওর হাতে একটা আংটি ছিল। আমরা একবার নেপাল বেড়াতে গিয়েছিলাম। সেখানে একজন লামার সঙ্গে আমার দেওরের আলাপ হয়। লামা তাকে একটা আংটি দিয়ে বলেছিলেন এটা পরে থাকলে নাকি কোনোদিন কোনো বিপদ ঘটবে না। সেই সঙ্গে সাবধানও করে দিয়েছিল যেন সে একথা কাউকে না বলে। বোকা ছেলেটা আংটিটা সব সময় পরে থাকতো আর সবাইকে বলে বেড়াতো। তার থেকে কি প্রমাণ হয়? একজন ঝানু গোয়েন্দার মতো প্রশ্ন করলেন দেবব্রত। প্রমাণ কিছুই হয় না, তবে মনে হয় ওই আংটির লোভেই ওর সঙ্গে যে ছেলেটা ছিল সেই খুন করেছে। দেবব্রত একটু গম্ভীর হয়ে থেকে জিজ্ঞেস করলেন, পুলিশ কিছু করতে পারলো না? বিনয়বাবু সংক্ষেপে মাথা নাড়লেন। না, কি একটা ছেলে হারিয়ে গেল বা মরল তা নিয়ে বিহার পুলিশের বা কলকাতা পুলিশের তেমন মাথা ব্যথা ছিল না। দেবব্রত আবার কিছুক্ষণ ভাবতে লাগলেন। তারপর বললেন, মৃত্যু হয়নি বা হয়েছে এমন সিদ্ধান্ত নয় যখন, তখন অন্য কাউকে ডাকলেই হয়। কিন্তু সুষমা বলে উঠল, না, ছোট কাকাকেই ডাকা হোক। তিনি মরে গিয়ে থাকলে নিশ্চয়ই আসবেন। বেশ, তাই ডাকো। ওরা ভাই বোনে তখন মুখোমুখি বসল। ওহো, দেবব্রত বাধা দিলেন, তোমরা তো ওকে দেখোইনি, তাহলে স্মরণ কি করে করবে? একটু হেসে বললেন, ওর একটা ছবি আছে। এ ওর মুখ চেয়ে সবাই মাথা নাড়ল। না, খুব পুরনো একটা ছবি বোধহয় আছে অ্যালবামে। তাও সেটা ট্রাঙ্কের মধ্যে। তবে তোমরা ওঠো,
তোমাদের বাবা মাকে বসতে দাও। বিমর্ষ মনে ওরা উঠে পড়ল। বসলেন বিনয়বাবু আর তার স্ত্রী। ঘরে হালকা নীল আলো জ্বলছে, ধূপের গন্ধে ঘর ভরপুর। ওরা দুজনে কাপের উপর আঙুল ঠেকিয়ে চোখ বুজিয়ে এক মনে এবারই ছোট ছেলেটির কথা ভাবতে লাগলেন। গোটা ঘর স্তব্ধ, কারো নিঃশ্বাস ফেলার শব্দটুকু যেন শোনা যাচ্ছে না। শুধু কড়িকাঠের আড়ালে একটা টিকটিকি টিক টিক করে ডেকে উঠল। 2 মিনিট, 3 মিনিট করে 10 মিনিট কেটে গেল, কিন্তু কাপ একটুও নড়ল না। সবাই চঞ্চল হয়ে উঠল, কিন্তু দেবব্রত কোনো চাঞ্চল্য নেই, বরঞ্চ কেমন খুশি খুশি ভাব। খুশি ভাব তো হবেই, ছেলেটা নিশ্চয়ই তাহলে বেঁচে আছে। যাক, নিশ্চিন্ত, উনি মৃত নন। এবার ইচ্ছে করলে আপনারা অন্য কাউকে। কথা শেষ হলো না, সবাইকে চমকে দিয়ে কাপটা হঠাৎ নড়ে উঠল। সবাই নিঃশ্বাস বন্ধ করে কাপটার দিকে তাকিয়ে রইল। কাপটা প্রথমে ছোট বৃত্তের মতো ঘুরল, তারপর হঠাৎ ছিটকে ছোট বৃত্তের বাইরে বেরিয়ে এসে এদিক ওদিক করতে লাগলো। দেবব্রত ফিসফিস করে বললেন, জিজ্ঞেস করুন কে এসেছেন। ওরা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন। এইসব ক্ষেত্রে কাপটা ইংরেজি এক একটি অক্ষরের কাছে গিয়ে প্রশ্নের উত্তর দেয়, কিন্তু এক্ষেত্রে সেরকম কিছু ঘটল না। কাপটা শুধু বৃত্তের মধ্যেই ঘুরতে লাগলো, এত দ্রুত ঘুরতে লাগলো যে আঙুল দিয়ে ছুঁয়ে রাখা দায় হলো। এমন অদ্ভুত ব্যাপার দেবব্রত নিজেও কখনো দেখেননি। তিনিও যেন কেমন ভয় পেলেন, বলে উঠলেন, আপনারা আঙুল সরিয়ে নিন। ওরা তাই করলেন। সঙ্গে সঙ্গে কাপটাও একবার নিশ্চল হয়ে গেল। এ কোনো অশুভ আত্মার কাজ, ক্ষতি করার জন্য হঠাৎ এসে পড়েছিল। একটু থেমে বললেন, অনেক রাত হয়েছে, আর কাউকে ডেকে কাজ নেই। সকলেরই গা ছমছম করছিল। দ্বিরুক্তি না করে সবাই উঠে পড়ল। দরজায় কি কেউ কড়া নাড়ছে? হঠাৎ ঘুম ভেঙে গেল দেবব্রত। অন্ধকার ঘর। প্রথমটা বুঝতেই পারলেন না কোথায় আছে, কিন্তু ভেবে ওঠার আগেই দরজায় এবার জোরে কড়া নাড়া। শুনছেন শুনছেন, শীঘ্রই একবার আসুন। ধর্মর করে উঠে দেবব্রত আলো জেলে দরজা খুলে দিলেন। দেখলেন দরজার বাইরে দাঁড়িয়ে বিনয়বাবু আর তার স্ত্রী। ভয়ে তাদের মুখ সাদা। একবার এই ঘরে আসুন। দেবব্রত তখনই তাদের সঙ্গে চললেন। এটা সেই ঘর যেখানে কয়েক ঘন্টা আগে প্ল্যান চেট করা হয়েছিল। বিনয়বাবু সভয়ে বললেন, আমরা পাশের ঘরে শুই। অনেকক্ষণ থেকেই এই ঘরে কিরকম একটা ঠুকঠুক করে শব্দ হচ্ছিল। প্রথমে ভেবেছিলাম ইঁদুর টিঁদুর, কিন্তু শব্দটা অন্যরকম। উঠে এসে দেখি সেই কাপটা মিস্টেসের ওপরে নড়ছে, কিন্তু এখন। দেবব্রত বললেন, কই নড়ছে? হেসেই বললেন, ঘুমের ঘোরে নিশ্চয়ই ভুল দেখেছিলেন। একটা কাপ কখনো এমনি নড়তে পারে না। তবু একটু অপেক্ষা করে ওরা ফিরে যাচ্ছিলেন। এমনি সময় শব্দ, খুটখুট খুটখুট। সবাই চমকে উঠে দেখল কাপটা যে শুধু নড়ছে তা নয়,
সেটা এগিয়ে এসেছে মিটশেপের ধার পর্যন্ত। ভয়ে দেবব্রতর মাথার চুল পর্যন্ত খাড়া হয়ে গেল। জীবনে তিনি অনেকবার প্ল্যান চিট করেছেন, কিন্তু এমন দৃশ্য কখনো দেখেননি। কি কি হবে দেবব্রত বাবু? দেবব্রত বাবু বললেন, স্পিরিটটা দেখছি এখনো যায়নি, বোধহয় কিছু বলতে চায়। ঠিক আছে, আবার বসুন আপনারা। কিন্তু বিনয়বাবুর স্ত্রী এবার আর কিছুতেই বসতে চাইলেন না। দেবব্রতবাবু বিরক্ত হয়ে বললেন, ঠিক আছে, আমি বসছি। আপনারা বসতে তো ভয় করছে কেন? ভয় করলেও বিনয়বাবুকেই বসতে হলো। যথারীতি খড়ি দিয়ে গণ্ডি কেটে তার মধ্যে কাপটা বসিয়ে দেবব্রতবাবু বললেন, নিন, রেডি? বিনয়বাবু কিন্তু দেবব্রতবাবুর দিকে তাকিয়ে কিছু যেন ভাবছিলেন। এবার ইতস্তত করে বললেন, আপনি বসবেন, কিন্তু আপনি তো আমার ভাইকে দেখেননি। দেবব্রতবাবু একটু যেন থমকে গেলেন, বিরক্ত হলেন, বললেন, সে আমি বুঝবো। বলেই কাপের উপর আঙুল ছোঁয়ালেন। সঙ্গে সঙ্গেই কাপটা ছোট গণ্ডি থেকে তীব্র গতিতে বেরিয়ে এসে বড় গণ্ডির মধ্যে ঘুরপাক খেতে লাগলো। দেবব্রতবাবুর ইঙ্গিতে বিনয়বাবুর ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, আপনি কে এসেছেন? দয়া করে জানাবেন। মুহূর্ত মাত্র দেরি না করে কাপটা প্রথমে এগিয়ে গেল আর অক্ষরটির কাছে, তারপর তত্তর করে উঠে এলো এ অক্ষরের কাছে, তারপর নেবে ঘুরে গেল এম এর কাছে, সেখান থেকে ই, তারপর এন এর কাছে গিয়ে থেমে গেল। সকলে ফিস ফিস করে উঠল, রমেন? রমেন কে? বুড়ো কুচকে দেবব্রত জিজ্ঞেস করলেন। আমার ছোট ভাই, বলে ফুঁপিয়ে উঠলেন। কাপটা ততক্ষণে আবার ঘুরতে শুরু করেছে, যেন কিছু বলার জন্য ছটপট করছে। রমেন, রমেন ভাই আমার, কেমন আছিস? কি করে তোর এই সর্বনাশ হলো? কে করলো? এত সব প্রশ্নের উত্তর কোনো স্পিরিটই একসঙ্গে দিতে পারে না। রমেনের আত্মাও দিল না। কাপটা শুধু এবার ধীর গতিতে এগিয়ে গেল এম এর কাছে, তারপর ইউ এর কাছে, তারপর আর, তারপর ডি, তারপর ই, ফের আর। কাপ নড়ে নড়ে নয়, ছুটে চলেছে বৃত্তের প্রান্ত থেকে ও প্রান্ত। বিনয়বাবু আঙুল ঠেকিয়ে রাখতে একবার ঝুঁকে পড়েছেন কাপের উপর। আর আশ্চর্য, দেবব্রতবাবুর হাতটা কাঁপছে থরথর করে। এ পর্যন্ত একটি কথাই স্পষ্ট হয়েছে, মার্ডারার। তারপর আরো কত কথা, উইথ ইউ। হঠাৎই দেবব্রতবাবু আঙুলটা তুলে দিলেন, সঙ্গে সঙ্গে কাপ নিশ্চল হয়ে গেল। এটাও নিশ্চয়ই কোনো খারাপ স্পিরিট, ভয় দেখাতে চায়। বলেই তিনি উঠে একবারে নিজের ঘরে গিয়ে খিল দিলেন। টর্চের আলোয় রিস্টওয়াচ দেখলেন একবার। রাত 3:30। ব্যাগটা তুলে নিয়েই জুতোর সামান্যতম শব্দটুকু না করে চুপি চুপি বেরিয়ে পড়লেন দেবব্রতবাবু। 3 মাইল রাস্তা হাঁটতে হবে, হয়তো ছুটতেও হবে। তারপর যেদিকে যে ট্রেন পাওয়া যায়। রমেনটার বাড়ি যে এটাই তা কি করে জানতেন? ওর কথা তো ভুলেই গিয়েছিলেন। আগে মাঝে মাঝে ভাবতেন উসি ফলস দেখতে না গেলে হয়তো ওর আগ্রহে রমেনকেই যেতে হয়েছিল। বড্ড অহংকারী ছিল রমেনটা। আংটিটা সবাইকে দেখিয়ে বলতো এই জিনিস রাজার ভাগ্যেও জোটে না। এই আংটি পরা থাকলে কোনো বিপদ কাছে ঘেঁষতে পারে না। বিজ্ঞানের ছাত্র দেবব্রতবাবু,
এসব কথা বিশ্বাস করতো না। এই নিয়ে বহুবার ওর সঙ্গে তর্ক ঝগড়া হয়েছে। উশ্রী প্রপাতের একদম ধারে একটা পাথরের উপর দাঁড়িয়ে আবার সেই তর্কের শুরু। রেগে গিয়ে দেবব্রতবাবু বললে, তাহলে এই যেখানতে তোরে জল পড়ছে সেখানে ছাপ দে, দেখি কি করে বাঁচিস। রমেন একবার আঁকুটার দিকে তাকিয়ে নিয়ে বলল, তা পারি। এ কথা বলেও রমেন একটু যেন ইতস্তত করছিল। একটু নাকানি চোকানি খাওয়ার জন্যই বটা দেবব্রত সামান্য একটু ঠেলা দিল। রমেন ছিটকে পড়ল 2 পা দূরে আর একটা পাথরের কাছে, যেখানে মোটে হাঁটু জল, কিন্তু জায়গাটা বোধহয় খুব পিছল ছিল। আর তারপরেই সেসব আজ কতদিনের কথা, বয়স তখন কতই বা 18-19। দেবব্রতবাবু তখন প্রাণপণে ছুটছেন, স্টেশন এখনো অনেক দূরে। এতক্ষণ ভৌতিক গল্প অবলম্বনে মানবেন্দ্র পালের লেখা খুনি শুনছিলেন। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করুন, অবশ্যই শেয়ার ও কমেন্ট করবেন। আগামী সপ্তাহে আরও নতুন গল্প আসবে, শুনতে থাকুন।